আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, একুশে রাতে সংখ্যালঘু ইস্যুতে যে প্রোপাগান্ডা, গুজব, অপতথ্য, সেগুলোকে কেন্দ্র করে ভারতের যে অ্যাগ্রেসিভ তাদের যে মানসিকতা, সেখান থেকে কিছুতেই পিছু হটছে না। খোদ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্যই করেছেন, ভারতকে কিছুতেই থামানো যাচ্ছে না, বোঝানো যাচ্ছে না। এবং আমরা তো জানি যে গত শুক্রবার কলকাতায় বাংলাদেশস্থ ডেপুটি হাই কমিশনের সামনে যে সহিংস বিক্ষোভ হলো, বাংলাদেশের পতাকা পোড়ানো হলো, এবং এই সব কিছুকে কেন্দ্র করে ভারতের রাজনীতি রীতিমতো বিভক্তির পর্যায়ে গেছে। কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, তারাও বলছে এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, অবশ্যই সংখ্যালঘুদের নিরাপত্তা তারা নিজেরাই দেখবে। কিন্তু আমরা দেখছি যে মোদী সরকার আরও বেশি ক্রমান্বয়ে আক্রমণাত্মক হয়ে উঠছে। এর শেষ পরিণতি কোন দিকে যাচ্ছে, আমরা এসব বিষয়ে আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন নুরুল ইসলাম মনি, বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং রয়েছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। আমি নুরুল ইসলাম মনি, আপনার মন্তব্য জানতে চাই, যা কিছু ঘটে যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ইন্ধনে, সে বিষয়ে। এইটা তো দীর্ঘকাল ধরে এটা চলে এসছে। 1947 সালের স্বাধীনতার তখন বলতে হবে এরকম দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা একটা পূর্ব পাকিস্তান পেয়েছি, ওখানে পশ্চিম পাকিস্তান ছিল, মাঝখানে 1200 মাইল। আপনারা জানেন এটা একটা লম্বা ইতিহাস, কিন্তু বলার আগে বলতে হয় অনেকটা। তা তার আগেও ধরেন 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, তখন বাংলাদেশ কিন্তু এই অংশটা পেয়েছিল 1,10,000 বর্গমাইল জায়গা, এবং তখন মানুষ ছিল 3,05 লক্ষ। এই পশ্চিমবাংলা, তারপরে এই অংশ আসাম মিলিয়ে টিলিয়ে। তো তখন এই জায়গাটায় আমরা ধরেন তেল, গ্যাস ইত্যাদি ইত্যাদি খনিজ পদার্থ সব মিলিয়ে টিলিয়ে একটা ভায়াবল কান্ট্রি বা নেশন হওয়ার মতন পরিস্থিতি ছিল। কেন বঙ্গভঙ্গ হলো? বঙ্গভঙ্গের পিছনে গেলেও 800 বছর টানা মুসলমানরা দেশে রাজত্ব করেছে। তারপরে 200 বছর এখানে ব্রিটিশ ছিল, এই অংশে, সমগ্র ভারতবর্ষে নয়। ব্রিটিশ থাকার পরে ওই সময় হিন্দুরা সুযোগ পেয়েছে, এবং হিন্দুরা সুযোগ পেয়ে এখানে জমিদার প্রথা বা জমি জমা কিনে টিনে যে ব্যাপক হিন্দুরা একটা ক্ষমতার মসনদে বসেছে। ওই 200 বছরের ব্যবধানে এই দেশের রাজা মুসলমানরা সব ফকির হয়ে গেছে। কোনো মুসলমানরা হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়ে যেতে পারতো না, ছাতা মাথা দিয়ে যেতে পারতো না, তারপরে ধরেন স্কুলে ভর্তি হতে পারতো না, মাটিতে বসতে হতো, মেরেচ্ছ জবন বলে গালিগালাজ করতো মুসলমানদের। এরকম একটা সময় ছিল মাত্র 200 বছরে। তো এই 200 বছরের পরে যখন দেখলো ব্রিটিশরা যে অ্যাকচুয়ালি পূর্ববাংলা একেবারে নিঃশেষ হয়ে গেছে, এডুকেশন বলতে কিছু নাই, সম্পদ বলতে কিছু নাই, তখন তারা পূর্ববাংলায় ভাগ করে 1905 সালে। তখন ভারতবর্ষের এই ব্রাহ্মণবাদী বা এই ধরনের যাদের কথাই বলি, আমাদের এই যে দাদারা সবাই মিলে একত্রিত হয়ে তখন এই বঙ্গভঙ্গের পিছনে লাগলো, যাতে বঙ্গভঙ্গটা না হয়। এর পিছনে লাগতে গিয়ে একটা পর্যায়ে গঙ্গার পানিতে নেমে, তারা বুক সমান পানিতে নেমে তারা রাখি বন্ধন করলো, বলল বঙ্গমাতার অঙ্গচ্ছেদ হতে দেবো না, বঙ্গমাতার শিরচ্ছেদ হতে দেবো না। রবীন্দ্রনাথ আরও এক ধাপে গিয়ে সামনে গিয়ে বললেন, 1905 সালে লিখলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বাংলাদেশে যেটা জাতীয় সঙ্গীত। সেই একই লোকেরা কিন্তু 47 সালে বঙ্গভঙ্গের জন্য পরিশ্রম করেছে, একই লোকেরাই। বাংলা ভাগ হয়ে যাক এবং ছোট হোক, সেটা পরিশ্রম করেছে। এরকমের এটা একটা বইয়ের নাম আমি বলি, দি লাস্ট পার্ট অফ ব্রিটিশিজম ইন ইন্ডিয়া। এটা লিওনার্দ মোজলের লেখা। আরেকটা বই আছে ডডওয়েলের, একটা লেখা বই, ব্রিটিশ রাইটার, আর এটা হলো ফ্রেঞ্চ রাইটার। তো এইখানে পরিষ্কারভাবে লেখা আছে যে তারা কখনোই এই অংশের মানুষরা ভালো থাকুক বা মুসলমানরা ভালো থাকুক, এই অংশটা কখনো চায় না বাস্তবে। যে কারণে 46 সালে একটা প্রচণ্ড দাঙ্গা হয়েছে, রায়ট হয়েছে, আপনি জানেন। এবং 47 যখন ভাগ হয়, এটা যে বাস্তবতাটা বলি, সেটা হলো গান্ধী যখন তখন পাঞ্জাবে কিন্তু 10 লাখের উপরে মানুষ মারা যায়, ট্রেন ভরে লাশ পাঠাইতে বলতো যে এই আপনাদের জন্য উপহার পাঠাইলাম, ওপাশ থেকে লাশ পাঠাইতে আপনাদের জন্য পুরস্কার পাঠাইলাম। কিন্তু গান্ধী কিন্তু পাঞ্জাবে যাননি। গান্ধী কিন্তু কলকাতায় ধাঙ্গর মেথর পট্টিতে এসে 23 দিন ছিল, 23 দিন, 23 days। এটা আপনি হিস্ট্রিতে দেখবেন। সোহরাওয়ার্দী ছিলেন তখন আনডিভাইডেড বেঙ্গলের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যাই বলেন। তো সোহরাওয়ার্দী ওয়াজ উইথ হিম, তার সাথে ছিল। কেন ছিল? যে কলকাতার যেন বাংলাদেশে ভাগে না পড়ে, এবং বাংলাদেশের জন্য এরকম ছোটো হয়ে যায় যে একটা পর্যায়ে ভবিষ্যতে কী হবে না হবে ইত্যাদি। ইট ওয়াজ দেয়ার টোটাল ইন্টিগ্রেটেড প্রোগ্রাম, যে বাংলাদেশটা এটা একটা, যে পাকিস্তান একটা ডিস্টার্ব করে, এইখান থেকে একটা ডিস্টার্ব হয়েছে, ডিস্টার্বেন্সটার হাত থেকে বাঁচার জন্য তারা এই অংশটা করছে। আরও একটা রিজন আছে, সেটা আমি অনেক সময় বলেছি আপনাদের কাছে, এটা বাস্তবতাটা অস্বীকার করার কোনো উপায়ও নেই। আমি এটা দেখাতেও চাই যে আমি এক সময় আপনাকেও দেখিয়েছি, বা কোথায় দেখিয়েছি কিনা আমি জানি, আমি কোনো একটা টক শোতে বলেছিলাম
অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ম্যাপ অফ ইন্ডিয়া এবং বাংলাদেশ, সেটা আমাদের জানা দরকার। এটা জানলে আপনি বড় করতে পারবেন না, জানি না, আপনাকে দেখালাম। এই সবুজ অংশটা ইন্ডিয়া, আপনাকে দেখাই মজুর ভাই, এই সবুজ অংশটা মাঝখানে লালটুকু বাংলাদেশ। তো বাংলাদেশটাকে তারা মানে না মনে মনে, হয়তোবা এখানে মাত্র 14 কিলোমিটার জায়গা, যেটা আমরা শিলিগুড়ি করিডোর বলি অথবা ধরেন চিকেন নেক বলি, এই 14 কিলোমিটার জায়গা দিয়ে তারা কিন্তু এইখানে রিয়েল সেন্সে যেটা ডেভেলপমেন্ট তারা করতে পারে না, মুভমেন্ট করতে পারে না সেভেন সিস্টার্সের কাছে। এবং সেভেন সিস্টার্সের যে একটা ইনসার্জেন্সি আছে বা ধরেন স্বাধীনতা যুদ্ধ হয় ওখানে অনেকগুলো কান্ট্রিতে আছে। এখন মণিপুরে আগুন জ্বলতেছে দীর্ঘদিন ধরে, আপনারা জানেন, ওখানে 4টা স্টেট মিলে আগুন জ্বলছে। তো সেইটা মোকাবেলা করার পরিস্থিতি তাদের কাছে নাই। তো এইটাকে তারা সব মিলিয়ে ধরেছে যে এই বাংলাদেশটাকে যদি আলাদা করা যায় পাকিস্তান থেকে তাহলে তাদের সুবিধা হয়। তা বাংলাদেশ ওই সময় কিন্তু এখন তারা এই হিস্ট্রিটা না বললে এখন তো এই আলোচনা হয় না। তো এই করে আমাদের 71 সালের যুদ্ধ, 71 সালের যুদ্ধে কিন্তু ইন্ডিয়ার কোনো ডকুমেন্টে আমাদের স্বাধীনতা যুদ্ধ লেখা নেই, স্বাধীনতা আমরাই বলি, তাদের ডকুমেন্ট আছে পাকিস্তান ভারত যুদ্ধ। এবং যে কারণে এখানে সারেন্ডার করেছে ইন্ডিয়ার সৈন্যদের কাছে, আপনি নিয়ে যে সারেন্ডার করেছে অরোরার কাছে। আমাদের জেনারেল ওসমানী তিনি আসতে পারেন না, তার হেলিকপ্টারে গুলি করা হয়েছে সিলেটে, আপনি জানেন সিলেটে সেটা ল্যান্ড করেছিল। তো এরপরে আমাদের বাংলাদেশে একজন মানুষ ছিল লেখা খন্দকার পিছনে দাঁড়ানো। আচ্ছা, 98,000 যে পাকিস্তানি সৈন্য পাকিস্তানে ফেরত গেল, সেই চুক্তিতে স্বাক্ষর করেছে কিন্তু শেখ মুজিবুর রহমান করতে পারেন না স্বাধীন বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসেবে। ওখানে স্বাক্ষর করেছেন কিন্তু আপনার ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টো। তো এই যে পরিস্থিতি হয়েছে, তাদের একটা ধারণা ছিল এই অংশটা বাংলায় একটা উইংটা দুর্বল হলো, পাকিস্তান উইক হলো। পাকিস্তান উইক হলো ছিল তাদের মূল প্রোগ্রাম। এবং একটা পর্যায়ে যে তাদের আবার এটা ইটস ডক্ট্রিন অফ নেহেরু একটা আছে, যে গ্লিমসেস অফ নেহেরু আপনি বই আছে আপনার এই যে আকবরের লেখা, ওইখানে দেখা আছে, আপনি দেখবেন সেখানে আছে যে ধরেন তাদের একটা ডক্ট্রিন ছিল যে একটা ইন্টিগ্রেটেড একটা ইন্ডিয়া তারা করবে, একটা মানে কী বলে ইউনাইটেড ইন্ডিয়া করবে, যে নেপাল থাকবে, ভুটান থাকবে, শ্রীলঙ্কা থাকবে, বাংলাদেশ থাকবে, এই সব মিলিয়ে এটা একটা, এবং মায়ানমারের অংশটাও তাদের মধ্যে আছে। এখন বাংলাদেশ একেবারে পেটের মধ্যে। এখন তাদের এইখানে সুবিধার জন্য স্বাধীনতার পরে তারা মনে করেছিল শেখ মুজিবকে দিয়ে হবে, হয়তো বা হয় না, তারা সেই আর কাঙ্ক্ষিত লক্ষ্য পায় না। তারপর জিয়াউর রহমান স্যার আসলেন, তাকে দিয়ে মনে করলো যে অনেক কিছু হবে। তা জিয়াউর রহমান তো কীভাবে মারা গেল সেটা এই দেশের মানুষ সবাই জানে, তালবট্টি নিয়ে কথা বলতে গিয়ে, এবং তালবট্টি আমাদের বাংলাদেশের মনে একটা আমরা সেটা নিতে পারলাম না। এই সব মিলিয়ে তারা একটা শেষ পর্যন্ত তারা ল্যান্ড করতে পেরেছে ইন্ডিয়া, আমি মনে করি সেটা হাসিনার উপরে ল্যান্ড করেছিল, এবং হাসিনাকে তারা ট্রাস্টেড ফ্রেন্ড বলছে। আপনি বাংলাদেশে হাসিনা ওইখানে থেকে ইন্ডিয়া থেকে যত ডেলিগেটস আসছে বা মন্ত্রী আসছে, আপনি দেখবেন সবসময় তারা বলেছে যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা সম্পর্ক অনেক উচ্চতায় আমার কথা হচ্ছে এখন নিয়ে গেছে। তারা কি আসলে বাংলাদেশ ভাঙতে চায়, নাকি শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, সরকারে বসানোর জন্য এই কাজগুলো করে যাচ্ছে? আপনি আওয়ামী লীগকে দিয়ে যা নেওয়ার তা তো নিয়েছে। হাসিনা নিজে পার্লামেন্টে বলেছে আমি যা দিয়েছি ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে। তা হাসিনা কী দিয়েছে কথা তো আমাদের কাছে বলে নাই। তা হাসিনা এই দেশে আকাশ দিয়েছে, আপনার চিটাগং চালনা বন্দর 3টে পায়রাপোর্ট 3টে পর দিয়েছে, আপনার এইখান থেকে লুটপাটের স্বাধীনতা পেয়েছে হাসিনা পুরোটা। আর এই দেশে মানুষ তো, হাসিনা তো একটা লাইন বলেছে, স্রেফ পাওয়ার চাই দেশে উন্নয়ন করছে। হাসিনাকে তো পাওয়ার এই দেশের মানুষ দেয় নাই, বসায় নাই। তাই এই হাসিনা বসেছিল 15 বছর, কী কারণে বসেছিল? তারা বসিয়ে রাখছে আমার পাশের দেশরা। তারা কেন বসিয়ে রাখছে? তাদের ইন্টারেস্ট, তারা বসিয়ে রাখবে কেন? তাদের ইন্টারেস্ট ছিল কি? ইন্টারেস্ট ছিল এইখানে পোর্টগুলো নেওয়া, ইন্টারেস্ট ছিল তাদের সেভেন সিস্টারকে বিল্ড আপ করা, ইন্টারেস্ট ছিল এখান থেকে ট্রেন নেওয়া, ইন্টারেস্ট ছিল আমাদের বর্ডারগুলো সব রাডার বসানো, সেগুলো তারা সব করেছে। এখন এগুলো করার পরে তারা দেখেছে অনলাইনে সাডেন হাসিনা পালিয়ে যাবে। মাত্র 5 দিন হাসিনা বলছে হাসিনা পালায় না, 5 দিন পরে হাসিনা পালিয়ে গেছে। ইন্ডিয়ার মানে তাদের কী বলে এজেন্সি হয়তো ফোকাস করতে পারে না যে তারা এখান থেকে হাসিনা পালিয়ে যাবে। এরকম একটা পরিস্থিতি অনলাইনে সাডেন হয়েছে, এবং তারা একটা খাদের মধ্যে পড়ে গেছে। খাদের থেকে পড়ে যাওয়া, এখান থেকে বেরিয়ে আসার তারা চেষ্টা করছে। বেরিয়ে আসে কি হাসিনাকে রেস্টোর করা। আবার যেরকম বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার প্রধানত ছিল কিছু দাস হিসেবে থাকতে, মানে থাকা পর্যায়ে নিয়ে এসেছিল, সেভাবে থাকুক সেরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্যই তারা ডেলিবারেটলি কাজটা করছে। এখানে একটু বলে রাখার দরকার, আপনার দুর্গাপুজো হয়েছে, আপনি দেখেন যেদিন আমরা 5 তারিখে গভর্নমেন্ট বসলো তার পরের দিন 8 তারিখে শপথ নিলেন, 9 তারিখ থেকে এইখানে শাহবাগে আমাদের সংখ্যালঘু ভাইরা এরা বসছে, এখানে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে। প্রফেসর ইউনূস কিন্তু বলছে যে আপনি, মোদী সাহেবরা বলছে যে আপনি সাংবাদিক পাঠান, আপনি দেখেন কোথায় কোথায় নির্যাতন হয়েছে। সাংবাদিক কিন্তু বাংলাদেশে আসে নাই। তারপর দুর্গাপুজোর ক্ষেত্রে এখানে মাদ্রাসার ছাত্র সবাই মিলে কিন্তু আমরা পাহারা দিই। যথেষ্ট নিরাপত্তার সঙ্গে হয়েছে, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা আছে। এই ঘটনায় আপনি আর্মিকে এসিড মারলেন, আপনি পুলিশকে এসিড মারলেন, মানুষ খুন করলেন, এরপরে যদি বলেন এই দেশে মানুষ করে, তাহলে এটা তো কথা হলো না। আপনার তো নিজেরও বুঝতে হবে যে আপনার ভিতরটা জিগে নিয়ে তারপর করেন। মুজিবুর রহমান মঞ্জু এখন যে অবস্থায় এসে পৌঁছেছে, এবং ভারতের বিভিন্ন মিডিয়াতে যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে, এবং যে ধরনের গুজব ছড়িয়ে যেই আহ্বানগুলো জানানো হচ্ছে যে
রংপুরকে স্বাধীন করে নেওয়ার কথা বলা হচ্ছে, চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার কথা বলা হচ্ছে। আসলে কি এগুলো বলে ক্ষিপ্ত করা হচ্ছে, নাকি এই ধরনের কোনো মানসিকতা, সুপ্ত কোনো মানসিকতা ভারতের রয়েছে, নাকি শুধুমাত্র শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠার জন্য? ধন্যবাদ আপনাকে, মনি ভাইকে এবং দর্শকদেরকে। মনি ভাই তো একটা হিস্ট্রি তুললেন। জি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সরকার যখন একদম চূড়ান্ত ফ্যাসিস্ট আচরণ শুরু করলো এবং গত 3টে নির্বাচনে আমরা যখন দেখলাম যে ভারত এই ধরনের সরাসরি সমর্থন দিচ্ছে, তখন কিন্তু আমরা রাজনৈতিক বক্তব্য সবসময় বলতাম যে শেখ হাসিনার পতন, শুধু শেখ হাসিনার পতন হলে হবে না, আসলে ভারতের মোদী সরকারের পতন হতে হবে। কারণ ভারতের মোদী সরকারের যে পররাষ্ট্রনীতি, এটা এই অঞ্চলের জন্য বিপজ্জনক। এবং সত্যিকার অর্থে আমি যেটা মনে করি, এই যে ভারত সরকারের এখন যে কর্মকাণ্ডগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু তাদেরও পতনের একটা লক্ষণ। কারণ কি, আপনি জানেন যে একটা সময় ছিল যে এই ধর্মীয় দাঙ্গা, ধর্মীয় বিভেদ, এগুলো সারা পৃথিবীতে টুকটাক ছিল, কিন্তু উন্নয়নের ফলে, পৃথিবীতে নানা উন্নয়নের ফলে দেখা গেছে এগুলো কিন্তু কমে আসছে। মানুষের মধ্যে একটা ইউনিটি তৈরি হয়েছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি কমে আসছে, ধর্মের ভিত্তিতে বিভেদ কমে আসছে। যেটা মনি ভাই বললেন, 1946 সালের 16ই আগস্ট যে ভয়াবহ দাঙ্গাটা হয়েছিল, মুসলিম লীগ যখন আপনার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে রাষ্ট্রের ঘোষণা দিয়েছিল, তখন একদম বিহার সহ বাংলা, বিহার সব জায়গায় ভয়ানক দাঙ্গা হয়েছিল এবং 4000-এর মতো মানুষের মৃত্যু হয়েছে। এবং আমরা দেখেছি এই সারা পৃথিবীতে আপনি যদি দেখেন, ধর্মীয় দাঙ্গাটা বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের বিভিন্ন অঞ্চলে হয়েছে। এবং আপনার এই যে গরু জবাই নিয়ে হয়েছে, মন্দির প্রতিষ্ঠা নিয়ে হয়েছে, মসজিদের জায়গায় মন্দির প্রতিষ্ঠা নিয়ে, এবং এই বিজেপির উত্থানটাই হয়েছে কিন্তু উগ্র ধর্মীয় একটা মতবাদের ভিত্তিতে, যেটা নিয়ে সারা পৃথিবীতে আমরা একটু অবাক হই যে আমেরিকানরা যখন বিজেপির সাথে অ্যালাই করে, কাজ করে, তখন একটু আমরা অবাক হই যে আমেরিকা এই আপনার গুজরাটের কসাইকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, এমবার্গো দিয়েছিল, তাকে স্যাংশন দিয়েছিল, তার সাথে আবার কিভাবে তারা কাজ করে। তো এটা আমি প্রসঙ্গক্রমে বললাম। আপনি যে কথাটা এখন বললেন যে দেখেন ভারতে 15 ভাগ মুসলমান আছে এবং এটা অনেকে বলে 20 ভাগ, এটা মনে করা হয় যে সেখানে তথ্য ঘাটতি করা হয় বা তথ্য গোপন করা হয়। এবং ভারত কিন্তু ওই হিসাবে, রেশিও হিসাবে মুসলমানদের সংখ্যা পৃথিবীতে কিন্তু প্রায় 2nd or 3rd লার্জেস্ট মুসলিম কমিউনিটি, সেখানে সেকেন্ড লার্জেস্ট। এবং মুসলিমদের একটা বিরাট ঐতিহ্য আছে সেখানে, দীর্ঘ শাসনের ইতিহাস আছে, এবং ভারতের বেশিরভাগ ঐতিহ্য আপনি দেখবেন মুসলিম শাসনের ঐতিহ্য, ইতিহাস আছে। এখন তারা তো ভারত রাষ্ট্রের জন্য করেছে, এই ভারতের উন্নয়নের জন্য করেছে, ভারতের সারা পৃথিবীতে ভারতের সৌকর্য বৃদ্ধির জন্য তারা কাজ করেছে। এখন এই যে বারবার হিন্দু মুসলিম প্রসঙ্গটা তোলা হয়, এবং আজকে যেটা আপনি প্রসঙ্গক্রমে বলেছেন যে চট্টগ্রাম দখলে নেবে, রংপুর চাই, কুমিল্লা চাই, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য। এবং মনি ভাই আমাকে একটু আগে যে ভিডিওটা পাঠিয়েছেন, আমি তো খুব অবাক হলাম। এই যে সুব্রানিয়াম স্বামী যে বক্তব্য দিয়েছেন, একজন বিজেপির শীর্ষস্থানীয় নেতা, উনি বলছেন যে মুসলমানরা নাকি ভারতে ইকুয়াল না, তারা নাকি তাদের নাগরিক অধিকার নাই, তারা মানে হিন্দুদের চাইতে তারা নিম্ন বর্ণের। এই যে দে আর দ্য সেকেন্ড গ্রেডেড পিপল। এবং তারা উনি বলেছেন যে আর্টিকেল 14 ওখানে আছে, যে সাংবাদিক জিজ্ঞেস করছে তাকে, আর্টিকেল 14 তো আপনাদের সকল নাগরিকদের ইকুয়াল বলছে, ইকুয়াল ফর ইকুয়াল, মুসলিমস আর নট ইকুয়াল বলছে যে মুসলমান ইকুয়াল। উনি বলছেন যে আর্টিকেল 14 নাকি এটা অপব্যাখ্যা, ওনারা যে বলছে যে সবার ইকুয়াল, উনি ব্যাখ্যা দিচ্ছেন যে মুসলমানরা এখানে ইকুয়াল না। তো আমি যেটা মনে করি, সেটা ইউটিউবে আপনি খুঁজলে পাবেন, এখনই পাবেন। তাদের রিটোরিকগুলো এরকমের অ্যান্টি মুসলিম, সেটা তো এই দেশে কোনো মানুষ বলে না, তো তারা তো বলে। আমাদের জন্য এটা কেন একটু মানে সেনসিটিভ। সরি ভাই, আপনাকে ইন্টারভিউ করাটা ঠিক হয় না। এখানে একটা লাইন বলেছে যে আমাদের হার্ড লাইনটা, সুব্রমণিয়াম বক্তব্যের মধ্যে আছে, আমাদের হার্ড লাইনটা এই দেশের পিপল অ্যাকসেপ্ট করেছে, এবং আমরা ডিকেটস এই আন্দোলন করেছি, এবং আমরা গভর্নমেন্টে করেছি, এবং আমাদের হার্ড লাইনটিকে অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ এন্টি মুসলিম কার্যক্রমকে অ্যাকসেপ্ট করেছে। দ্যাটস ওয়াই দ্য মুসলিমস আর নট ইকুয়াল, এবং দে শুড নট গেট দ্য রাইট অফ দ্য ভোটিং, দে শুড নট গেট দ্য অল ইকুয়াল অপরচুনিটি হুইচ পিপল আর গেটিং ইন ইন্ডিয়া। এই কথাটাই বলেছে যে আমাদের উগ্রবাদী চিন্তাটাকে জনগণ অ্যাকসেপ্ট করেছে, এটাই অর্থ। আপনি ভাবেন
তাহলে রাষ্ট্র হিসাবে যদি ভারত এই ধরনের উগ্রবাদকে লালন করে এবং প্রাউডলি সে ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেটা বলে, তাহলে তো সারা বিশ্ব বিবেকের উচিত এই উগ্রবাদী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কারণ আমরা তো দেখেছি উগ্রবাদী রাষ্ট্রের কথা বলে, উগ্রবাদের বিরুদ্ধে বলে একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় বোমা ফেলা হয়েছে মাসের পর মাস, বছরের পর বছর। তো সুতরাং আমি মনে করি ভারতের আজকের যে সরকার যে কাজটা করছে, এবং খুবই আমি বিভিন্ন জায়গায় এই কথাটা বলেছি, দেখেন তাদের হিন্দু রাইটস যদি আমি ধরে নিই, প্রথম কথা তো হচ্ছে আমার দেশের আভ্যন্তরীণ বিষয়ে সে কথা বলতে পারে না, এটা তার কোনো রাইটস নাই। সে এই যে চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে সে আপনার ওই যে ধর্মীয় নেতা যাকে গ্রেফতার করা হয়েছে চিন্ময়ের ব্যাপারে সে স্টেটমেন্ট দিচ্ছে, কিন্তু তার পরের দিন যে সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছে নৃশংসভাবে, সেটার ব্যাপারে ভারত সরকার কিছু বলছে না। তাহলে বোঝা যাচ্ছে, এরপরেও আপনি যদি অতীত দেখেন যে বিভিন্ন সময়ে হিন্দুদের জমি দখল হয়েছে বাংলাদেশে, হিন্দুদের মন্দির ভাঙচুর হয়েছে। কুমিল্লাতে তো আমরা দেখলাম যে কুমিল্লায় যে দাঙ্গাটা শুরু করার চেষ্টা করা হয়েছিল মন্দিরের মধ্যে দুর্গার পায়ের কাছে কোরআন শরীফ রেখে, সেই উস্কানির পেছনে আওয়ামী লীগ নেতারা জড়িত ছিলেন। রামুর উস্কানির পেছনে তার আওয়ামী লীগই তো করে, রামুর উস্কানির পেছনে আওয়ামী লীগের নেতারা জড়িত ছিলেন। আন্দোলনে নড়াইলের ঘটনা আওয়ামী লীগের জড়িত ছিলেন মনিরামপুরে। কিন্তু এই সমস্ত ঘটনায় ইন্ডিয়াকে আপনি দেখবেন নিশ্চুপ। বিশ্বজিতের মতো ছাত্র যখন প্রকাশ্য দিবালোকে মারা যায় তখন সে হিন্দু হয় না। যখন চিফ জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহাকে আপনার অপমান করে অপদস্থ করে দেশ থেকে বের করে দেওয়া, তখন সে হিন্দু হয় না। যখন গয়েশ্বরচন্দ্র রায় বা নিতাই রায় চৌধুরীর মেয়ে হেনস্থার শিকার হন, তখন তারা হিন্দু হন না, তারা হয়ে যান বিএনপি। আর আওয়ামী লীগের কোনো হিন্দুর গায়ে হাত লাগলে সেটা হয়ে যায়, সে হয়ে যায় হিন্দু, সে হয়ে যায়। একটু ইন্টারাপ্ট করি, এখানে যে ভদ্রলোক আছেন উনি হলেন চিন্ময়। আচ্ছা, আপনি চিন্ময়ের বিষয়টা আমরা বলি, চিন্ময় তো আওয়ামী লীগের লোক না, সে হলো চিন্ময় একদম সাধারণ মানুষ, উনি ঠাকুর, তাদের ধর্মগুরু। আচ্ছা ওকে, চিন্ময়কে আপনি সামনে আসেন, আপনারা নিজেরা বাস্তবতা দেখেন, আপনাদের এখানে এমবেসি আছে, আপনারা বাস্তবতা অ্যানালাইসিস করেন, করে তারপর যদি মনে করেন রিয়েলি বাংলাদেশ হ্যাজ ডান সামথিং এগেইনস্ট দ্য হিন্দু পিপল, তাহলে আপনি তাদের গভর্নমেন্ট লেভেলে কথা বলেন যে আপনারা এই কাজটা করেছেন। আপনাকে যখন সাংবাদিক পাঠাতে বললো, আপনি তো সাংবাদিক পাঠালেন না। আর ঘটনাটা এই দেশের সকল মানুষ যেটা দেখছেন, আপনি আর্মিদের উপরে আপনি এসিড নিক্ষেপ করলেন, পুলিশের উপরে এসিড নিক্ষেপ করলেন, আপনি তখন আপনার এস্টিমেট দিলেন না কেন? তখন শক্ত হলেন না কেন? তখন শক্ত হলে তো এই পরিস্থিতি হয় না। আচ্ছা, তারপরেও আপনি তারপর এই বাবু কথা, আবার সেখানে ইসকন তারা তো কিন্তু লোকাল যারা স্থানীয়, তারা এস্টিমেট দিয়ে বলছে যে আমরা এই দল ইসকন এরা কোনো দায়িত্ব নেব না, কারণ এটা উনি কাজ করে। তারপর তার তো মানে তার নৈতিক স্খলনের যেসব চিত্র এখন ভিডিও বাইরেছে, তারাই বলছে নৈতিক স্খলন, এবং সেটা ভিডিও আছে ইউটিউবে যদি দেখেন আপনি দেখবেন অনেক ভিডিও আছে নানান কিছু। হাউএভার আমরা সেটা বলতে চাই না, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু কথা রইল আমাদের দেশটা শান্তিতে থাকুক, ভারতও শান্তিতে থাকুক। আমরা চাই নেইবারিং হিসেবে সবাই মিলে শান্তি থাকি। তার জন্য যদি প্রশ্ন থাকে কোনো কিছু, আপনি ডায়ালগ করেন, আপনি বলেন, অথবা আপনি ইউ সেন্ড ইউর পিপল, আমরা তো ইনভাইটই করি, ইউ সেন্ড, এবং আপনারা এসে দেখেন। কিন্তু আপনি যদি একটু উস্কানিমূলক কথা বলেন এবং এই দেশের মানুষকে ক্ষিপ্ত করার চেষ্টা করেন, একটা রায়ট বাজাবার চেষ্টা করেন, সেটা তো কোনো কাজ হবে না। আপনার দেশে আপনি রায়ট বানাইছেন, আপনার তো সুব্রমণিয়াম বলছে যে উই হ্যাড গন টু দ্য হার্ড লাইন অ্যান্ড পিপল হ্যাভ স্টুড আওয়ার হার্ড লাইন। সুব্রমণিয়াম যে কথাটা বলেছে, বাংলাদেশে এই কথা যদি আমরা কেউ বলি, আমাদেরকে ততক্ষণ অ্যারেস্ট করে আপনার ফাঁসির দাবিতে রাস্তায় লোকেরা নেমে যেত। আমরা বলছি না যে পাল্টাপাল্টি ওরা এটা বলছে কেন আমরাও সেটা বলবো, এটা তো কোনো যুক্তি হতে পারে না। পান্না ভাই, একটা জিনিস খেয়াল করেন যে আমাদের দেশে এরকম একটা গণহত্যাকারী যে পালিয়ে গেছে দিনের বেলায়, তাকে তোমরা আশ্রয় দিয়েছো, সে সেখান থেকে ফোনে অনবরত আজে বাজে হুমকি দিচ্ছে, নানা ধরনের কথা বলছে, তোমাদের সেখানে মানে রায়ট হচ্ছে, প্রতিদিন নানা ধরনের বিষয় হচ্ছে, তোমরা আমাদের দিকে আঙ্গুল তুলছো। আর আমাদের দেশের হিস্ট্রি হচ্ছে, প্রত্যেকটা স্কুলে যান, আমাদের ছেলে মেয়েরা হিন্দু টিচার যারা আছেন, আমাদেরও তো টিচার আছে হিন্দু, আমরা কত সম্মান করি, কত শ্রদ্ধা, কত আমাদের সাংস্কৃতিক সম্পর্ক কত ভালো। ক্লাসে যে ছেলেরা বসে আছে, কোনটা হিন্দু কোনটা মুসলিম, কখনো কোনো আমরা ওগুলো নিয়ে ভেবেছি বলেন? প্রশ্ন করছি না। টুকটাক ঘটনা কখনোই একটা মেইন স্ট্রিম ঘটনা হতে পারে না। আমাদের দেশে যতগুলো হিন্দু নিপীড়নের ঘটনা ঘটেছে, আপনি যদি দেখবেন রাজনৈতিক, সে ফর এক্সাম্পল ধরেন একটা সুন্দরী মেয়ে আছে, একটা মেয়ে টিজিংয়ের শিকার হয়েছে, আপনি যদি রিলিজিয়াসলি ধরেন তাহলে তো 90টা মুসলমান মেয়ে টিজিং এর শিকার হচ্ছে, তার মধ্যে হয়তো 2টা হিন্দু মেয়ে হতে পারে। এটা কি আপনি এই সেম অ্যাজ রেপের ক্ষেত্রে বলা যায়, বাড়িঘর আক্রমণের ক্ষেত্রে বলা যায়, খুন সকল ক্ষেত্রেই তো বলা যায়। আপনি প্রতিদিন তো মুসলমান বেশি খুন হচ্ছে, প্রতিদিন তো আপনি যদি ধর্মের ভিত্তিতে হিসাব করেন,
প্রতিদিন নিগ্রহের শিকার হচ্ছে, নানা ধরনের আক্রমণের শিকার হচ্ছে মুসলমানই তো বেশি, যদি আপনি সেভাবে অথচ বলেন। ধর্মের ভিত্তিতে হিসাব করলে চাকরি বাকরির সুযোগ সুবিধা তো হিন্দুরাই বেশি সংখ্যার দিক থেকে। বাংলাদেশে বেশি। এই জায়গাটায় আমি বারবার বলি যে আমাদের এখানে রিলিজিয়াসলি মানুষকে ট্রিট করা তো রাষ্ট্রের নৈতিক অবস্থানের বিপক্ষে। রাষ্ট্র কোনো নাগরিককে কি ধর্মের ভিত্তিতে হিসাব করতে পারে? দেখেন এই যে কয়েকদিন আগে পূজা হলো আমাদের এখানে, সেখানে সবাই পূজায় গেলেন, সবাই ওয়েলকাম করলেন, নাগরিকেরা গিয়ে সেখানে সবাই একটা কোয়েশন দেখিয়েছেন, যেহেতু একটা এক ধরনের প্রোপাগান্ডা ছিল। আমাদের দেশটাকে এইভাবে নষ্ট করার তো কোনো মানে হয় না। দেখেন 47-এ আমাদের একটা দ্বিজাতি তত্ত্বের হিন্দু মুসলিমের জায়গাটা হিস্ট্রিটা উনি বলেছেন, জমিদারি প্রথা, আমাদের এই একটা ব্ল্যাক চ্যাপ্টার আছে। 71-এ তো এটা ধর্মের ভিত্তিতে হয় নাই, 71-এ তো মুসলমান দুই পক্ষের মধ্যে হয়েছে। 71 আমরা আমাদের মূল কথাটা কি ছিল? হিন্দু মুসলিম তো ছিল না। 71-এ ছিল যে তোমরা পাঞ্জাবি, আমরা বাঙালি। তা আমরা বাঙালি, মুসলমান, বাঙালি, হিন্দু, আমরা বাংলাদেশে সবাই মিলেই তো যুদ্ধ করেছি, স্বাধীনতা যুদ্ধ করেছি। তো সুতরাং বাংলাদেশের মানুষের দিকে আঙ্গুল তোলাটা খুবই অন্যায়। 2-4টা আপনার ব্যতিক্রমী ঘটনাকে আমাদের জাতিসত্তার উপরে, আমাদের কমন, আমাদের ক্যারেক্টারের উপর চালিয়ে দেওয়াটা এটা একটা ষড়যন্ত্র, এবং বারবার এই ষড়যন্ত্রটা তারা খেলেছে। আমি একটু বলতে চাই, বলতে চাই কি এরকম ধরেন অপরাধের মাপকাঠি যদি ধরি বা অপরাধের মাত্রা যদি ধরি, বা অপরাধের তো বাটখারা নেই। আমরা ধরেন এখানে যে অপরাধ হয়েছে তার চেয়ে 1000 গুণ বেশি অপরাধ ভারত এখন করে বসে আছে। আমরা এই কথাটা বলি না। অপরাধটা কি কথাটা অনুত্থাপন করেছে, কথা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশে একটা স্বৈরাচারী সরকার হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে। সেই স্বৈরাচারী সরকারটাকে লালন করেছেন আপনারা ভারতে বসে, এবং আপনারা সমর্থন দিয়েছেন। আপনাদের মানে সরাসরি সহযোগিতায় সেই সরকারটা টিকেছিল। এই দেশের মানুষের উপর অত্যাচার হয়েছে, বিশেষ করে আলেম ওলামাদের অত্যাচার হয়েছে চূড়ান্তভাবে। আদনানকে ধরে নিয়ে গেছে, আপনার দিল হোসেন সাইদি সাহেবের ফাঁসি হয়েছে, বা তার মারা হয়েছে, তার শোনা যায় ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছে। তারপরে যে আমির হামজাকে নিয়ে গেছেন, ওই যে কাজী ইব্রাহিম সাহেব, উনি দেশ ছেড়ে চলে গেছেন। মুসলমানদের উপর তাদের অত্যাচার করা হয়েছে। আমরা তো এই কথা দিয়ে আপনার পরে, আচ্ছা সেই হাসিনা পালিয়ে গেলে আপনার বাড়িতে থাকলো কি করে? আপনি আশ্রয় দিলেন কেন? আচ্ছা, তার চেয়ে বড় কথা হলো তার পাসপোর্ট না এখন ভিসা নেই, আপনি কোথায় রাখলেন কেন? আপনি রাখছেন কেন তাকে? আপনি যদি আমাদের ভালো বন্ধু হতেন, আপনি যদি আমার ভালো চান এই দেশের, আপনি যদি আমাদের দেশের আপনাদের সৎ নেইবারিং মানে অ্যাটিটিউড চান আমার কাছ থেকে, বা আমি আপনার কাছে প্রত্যাশা করি, তাহলে আপনি আমার ক্ষতি হইতে পারে বা ক্ষতি করেছে এমন একটা লোককে আপনি পাহারা দেবেন। আমাকে খুন করেছে যে লোক, সেই লোক যদি আপনার বাড়িতে আশ্রয় পায়, তাহলে অবস্থা কি? বাংলাদেশে আইন, সিআরপিসি আইনে কি আছে? আমি চুরির মাল যদি আমার কাছে থাকে তাহলে আমি চোর, আমার কাছে থাকলে, যার কাছে থাকবে যার কাছে পাওয়া যাবে সে তো চোর। তা আমাদের দেশে এটা খুনি যদি আপনার বাড়িতে পালাই থাকে, পালাই নেই, আপনি রাষ্ট্রীয় যন্ত্র দিয়ে তাকে পাহারা দিয়ে রাখতেছেন। এবং এখন কোথায় রাখছেন? 42টা বাড়ি আছে, সেখানে রাখছেন। যে কোন ঘরে আছে সেটা নোবডি নোজ। সেই রকম জায়গায় আপনি রাখছেন কেন? আপনি রেখে এই অপরাধটা যে বাংলাদেশি মানুষের উপর করছেন, সে বাংলাদেশি মানুষকে তো ক্ষিপ্ত প্রতিদিনই হচ্ছে আপনার কারণে, আপনার উপর এই কারণে। এই দেশের মানুষরা একদিকে হাসিনার পাশে দাঁড়ানো ছিল কে? ভারত। খুব সঙ্গত কারণেই ভারতের বিরুদ্ধে যে সেন্টিমেন্টটা তৈরি হয়েছে সেটা আপনাদের কারণে হয়েছে, এটা বাংলাদেশের মানুষের কারণে না কিন্তু। এবং আপনারা হাসিনাকে সাপোর্ট করেছেন, হাসিনা দেশে মানুষ মেরেছে আর সম্পদ লুট করেছে, বিদেশে পাঠিয়েছে, এদেশে গণতন্ত্র স্বাধীনতা সব শেষ হয়েছে। সেই কারণে মানুষ তার ক্ষোভ হয়েছে। একদিকে হাসিনা আর সমগ্র মানুষ একদিকে একত্র হয়েছে। সেই সকল মানুষকে নিগেট করে আপনি যদি ফাইট করার চেষ্টা করেন, বা আপনি যদি কিছু করেন, একটা উস্কানি তৈরি করার চেষ্টা করেন, সেটা কি আপনার সৎ প্রতিবেশীর আচরণ হয় কিনা সেটা তো ভাবতে আপনার কি বলবো। এটা তো পান্না ভাই কমন একটা কোশ্চেন। চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে একটা সুনির্দিষ্ট ক্রিমিনাল কেসে। মামলাটা যথার্থ কি যথার্থ না, এটা আইন সাপেক্ষ ব্যাপার, এটা বিচার সাপেক্ষ ব্যাপার, সেটা তদন্ত হবে। এখন তো ইসকন নিজেই চিন্ময়ের ব্যাপারে অভিযোগ দিচ্ছে, 2বার তারা সংবাদ সম্মেলন করেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যেটা মনি ভাই বললেন, যে আপনি আমার দেশের একটা ক্রিমিনালকে, টপ মোস্ট ক্রিমিনালদেরকে আপনি আশ্রয় দিয়ে রাখছেন, শেল্টার দিয়ে রাখতেছেন, এবং সেখান থেকে তারা রীতিমতো হুমকি দিচ্ছে। আর আপনি আমার এখানে একটা সিম্পল ক্রিমিনাল একজন অ্যারেস্টেড জন্য তার জামিন বাতিল হয়েছে কেন সেটার জন্য আমরা উদ্বেগ প্রকাশ করছেন, এবং আপনি দিচ্ছেন। এই নোংরা চরিত্র একটা রাষ্ট্র যদি প্রকাশ করে, আর সেই রাষ্ট্রের বিরুদ্ধে যদি মানুষ, আমি কিন্তু ভারত রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার মানুষ মানে নীতিতে বিশ্বাসী না। আমরা মনে করি ভারতের বিজেপি সরকারের দায় পুরো রাষ্ট্রের না, নাগরিকদের না। কিন্তু সেখানে তো যারা মানবতাবাদী আছেন, যারা কংগ্রেস আছেন, যারা তৃণমূল কংগ্রেস, তাদেরও তো এটা প্রতিবাদ করতে হবে।
শুনেছি তারা প্রতিবাদ করেছেন। প্রতিবাদ ঠিক এভাবে নয়, আমি এই বিষয়ে আসবো। শশী থারুর বলেছেন, শশী থারুর বলেছেন এটা বাংলাদেশের বিষয়, সংখ্যালঘু তাদের নিরাপত্তার বিষয়টি বাংলাদেশের এই নিয়ে ভারতের বেশি কথা বলা ঠিক নয়। কথা হচ্ছে আমার দেশে ওদের দেশে ক্রিমিনালকে আমি আশ্রয় দিব, আর ওখানকার একটা ক্রিমিনালের গ্রেফতারের ব্যাপারে আমি কথা বলবো। এই ডাবল স্ট্যান্ডার্ড, সেই ক্রিমিনালের মধ্যে আবার ডিগ্রি আছে। ইজ দ্য ক্রিমিনাল অফ হাইয়েস্ট অর্ডার। একটা দেশকে শেষ করে দিয়েছে, একটা দেশের লক্ষ কোটি মানুষকে জিম্মি করেছে। মনে ভাই একটা দুইটা ক্রিমিনাল না তো, 17,000 শুনতেছি তো ওখানে এই সমস্ত খুনিরা মিলে মিছিল তো এখানে জমা করছে। ক্রিমিনালদের আড্ডা সেখানে, ক্রিমিনালদের পালছেন এখানে। কিন্তু আমাদের টপ মোস্ট ক্রিমিনাল অফ দ্য কান্ট্রি ইজ স্টেইং উইথ ইউ। আপনি এই বাংলাদেশে একটা ছোট্ট ঘটনা নিয়ে আপনি একটা বোমা ফাটাইলেন, সেটা প্রবলেম নয়। আমি একটা ঢিল ছুড়লাম, সেটা একটা প্রবলেম হলো। আমরা আলোচনা ফিরবো একটা ছোট্ট বিরতি পরে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি ভারত কি মুখোমুখি অবস্থানে রয়েছে বাংলাদেশের। এই প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন নুরুল ইসলাম মনিব, বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং রয়েছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। আমি আবার একটু মুজিবুর রহমান মঞ্জু আপনাকে থাকছে, আমি নুরুল ইসলাম মনিব আপনাকে ছাড়বো। তার আগে আপনি যেটি বলছিলেন যে উচিত তাদের মধ্যে একটি প্রতিবাদ জানানো, এবং এটিও আপনি উল্লেখ করেছেন যে প্রতিবাদ জানিয়েছে, প্রতিবাদ ঠিক নয় মন্তব্য করেছেন শশী থারুর, কংগ্রেসের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী। তিনি বলেছেন যে এই বিষয়টি অবশ্যই বাংলাদেশে ভারতের এই নিয়ে বেশি নাক গলানো ঠিক নয়। এবং মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনিও হুঙ্কার ছেড়েছেন পশ্চিমবঙ্গ অবরোধ করা হবে, যেটি সেখানকার একজন সাইকোপ্যাথ আছেন, আমার মনে হয়, আমি এভাবে বলতে বাধ্য হচ্ছি, শুভেন্দু অধিকারী। তো তিনি মমতা ব্যানার্জি স্পষ্টভাবে তাকে হুঙ্কার ছেড়েছেন তার উদ্দেশ্যে যে কীভাবে পশ্চিমবঙ্গ অবরোধ করবে, কোন সাহসে। তো আমরা কি বলতে পারি যে বাংলাদেশ ইস্যুতে ভারতের রাজনীতি বিভক্তির পথে যাচ্ছে? ধরেন বিভক্তি আমাদের দেশে কিন্তু যখন এ ধরনের কিছু হয়, অন্যায্য কেউ যখন কিছু করে, আমাদের দেশে কিন্তু দেখবেন এতটুকু একটা তৈরি হয় বক্তব্য, যেমন আমরা দেখি যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতেও আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা বিভক্তি বা কিছুটা দ্বিমত পোষণ করা যাচ্ছে। কেন হয় এটা? কারণ আমাদের এখানে এক ধরনের গণতান্ত্রিক চর্চা, মূল্যবোধ, বিভিন্ন বিতর্ক আমাদের মধ্যে আছে। কিন্তু আমরা খুব উদ্বেগের সাথে যেটা দেখি যে বাংলাদেশের ইস্যুতে, যেমন আপনি দেখেন যে 2024 সালের ইলেকশনের ব্যাপারে আমরা দেখলাম কংগ্রেস এবং আপনার এই যে বিজেপি, তাদের দেখা গেলো একই সুর, একই রকমের বক্তব্য রাখছেন। আবার শেখ হাসিনাকে যখন আশ্রয় দেওয়া হচ্ছে তখন দেখা গেলো যে তারা অল পার্টি মিটিং করে এটাকে এন্ডোর্স করেছেন। এই জায়গাটাতে আমরা যেটা বলি যে এটা রাষ্ট্র হিসাবে ভারতের দায় আছে, এবং প্রতিবেশী সুলভ আচরণটা তারা এখানে করছেন না, এবং এটা না করে তারা যে ক্ষতিটা করছেন। আমি আপনাকে বলি পান্না ভাই, আমরা রাষ্ট্র হিসেবে ছোট হতে পারি, কিন্তু আমাদের একটা দীর্ঘ স্ট্রাগলের হিস্ট্রি তো আছে। অবশ্যই আমাদের তো একটা লড়াই সংগ্রামের ইতিহাস আছে। এই ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম কিন্তু আমাদের পূর্ব বাংলার লোকেরাই করেছে, এবং মুসলিম লীগের জন্ম কিন্তু আমাদের এই বাংলায় হয়েছে। সুতরাং আমরা কিন্তু যুগ যুগ ধরে লড়াই করার ইতিহাস আমাদের আছে। এবং আপনার 200 বছরের ইতিহাসে আপনি দেখবেন তিতুমির আপনার বাঁশের কেল্লা তৈরি করেও প্রতিবাদ করেছে। আমাদের এখানে শরীয়তুল্লাহ লড়াই আছে, আমাদের এখানে হিউজ অফ স্ট্রাগল আমাদের। তো আমি যেটা মনে করি যে ভারত সরকার যে ভুলটা করছে, এই জায়গাটায় তাদের একটা জাতীয় ঐক্যমত দরকার। এই বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের সবাইকে কথা বলতে হবে, কারণ ধর্মের বিভেদটা, ধর্মীয় দাঙ্গাটা, এটা পৃথিবীতে কারোর জন্য কল্যাণকর না। আমরা শুধু ভারতের না, আমরা সারা বিশ্ব মানবতাকেও আমরা বলবো যে আপনারা এই সমস্ত বিষয় খেয়াল করেন, এই সমস্ত বিষয়টাকে লক্ষ্য রাখেন। এত বড় অন্যায়, এত বড় কিছু করার পর আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেকটা যত জায়গায় এই বোমা হামলা হয়েছে, যেগুলোকে জঙ্গিবাদী হামলা বলা হয়েছে, যখনই আপনি ইনকোয়ারিতে যাবেন দেখবেন বোমাটা কোত্থেকে আসছে, ভারত থেকে আসছে। আপনি শান্তি বাহিনীর অস্ত্র কোত্থেকে আসছে, ভারত থেকে আসছে। আপনি এই যে জঙ্গিদের কথা, যে সমস্ত তথাকথিত জঙ্গিদের কথা বলা হয়, কিছু কিছু জায়গায় দেখা গেছে জঙ্গি কোত্থেকে আসছে, ভারত থেকে আসছে, এবং তাদের ট্রেনিং হয়েছে কোথায়, ভারতে হয়েছে। তাহলে এইগুলোর দ্বারা কি বোঝা যায়? আমাদের দেশের শীর্ষ সন্ত্রাসী জয় টয় কিছু নাম শোনা যায় না, এটা সবাই ভারতে আশ্রিত, ভারত থেকে ফোন করে এখানে চাঁদাবাজি করছে। নট অনলি দ্যাট, যে নাথান বম, জি, সেও তো মিজোরামে পালিয়ে আছে, দিল্লি তো সেই জন্য কথাটা হচ্ছে যে মানে এখানে আপনি যদি ধরেন যে ভারতের জন্য বাংলাদেশে আওয়ামী লীগ আনপপুলার, আর আওয়ামী লীগের জন্য এখানে ভারতের, আমি মনে করি ভারতের রাজনীতি একেবারে শেষ হয়ে গেছে। তো এই জায়গায় আমাদের যেটা দরকার এখন, আমাদের রাইট টু লেফট
একেবারে একটা সিরিয়াস ঐক্য দরকার এই একটা প্রসঙ্গে, যে এই ভারতীয় সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ, বিজেপির এই ধর্মীয় উগ্রবাদ, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে এক জায়গায় এসে দাঁড়াতে হবে। সেই এক জায়গাটার রূপরেখাটা কি হবে, আমি এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখবো, উত্তরটা নিব। নুরুল ইসলাম মনি, শশী থারুরই 5 আগস্টের পরপরই মন্তব্য করেছিলেন যে দ্য এন্ড অফ হাসিনা এরা, হাসিনা যুগ শেষ, তিনি আর রাজনীতিতে ফিরতে পারবেন না আগের মতন, এরকম তিনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে এক সাক্ষাৎকারে বলেছিলেন। এবং শশী থারুর আবার সংখ্যালঘু ইস্যুতে তিনি আবার যে মন্তব্যটি করেছেন, যেটি একটু বললাম যে ভারতে বেশি নাক গলানো উচিত নয়, আমরা কি বলবো, যেটা আবার বিবেচনা নিতে হবে। মুজিবুর রহমান মঞ্জু মনে করে দিয়েছেন যে শেখ হাসিনাকে আশ্রয় দানের বিষয়ে আবার সব পার্টি একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে তাকে আশ্রয় দেওয়া যায়। কিন্তু এই সব কিছু বিবেচনা নিয়ে কি আমরা বলবো যে শেখ হাসিনা ইস্যুতে নরেন্দ্র মোদী বেশি বাড়াবাড়ি করছে, অন্য যেসব দলগুলো রয়েছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে শশী থারুরের কংগ্রেস বা রাহুল গান্ধীর কংগ্রেস, তারা সব এক অবস্থানে রয়েছে যে শেখ হাসিনাকে কেন্দ্র করে বাড়াবাড়ি কিছু করা ঠিক নয় বাংলাদেশের ক্ষেত্রে, আবার নরেন্দ্র মোদী হয়তো খুব বেশি বাড়াবাড়ি করছেন, বিষয়টি কি এরকম? বিষয়টি তো কোশ্চেন হলো, গভর্নমেন্টে বসে আছে নরেন্দ্র মোদী, ন্যাচারালি যেসব কথা আসে সেটা নরেন্দ্র মোদী বা তার গভর্নমেন্টের কথাই আসে। এটি কিন্তু ভারতের মানুষের কথা না, এবং ভারতের সামগ্রিকভাবে গণমানুষের বক্তব্য হয়তো ভিন্ন হতে পারে বা ভিন্ন আছেও। এবং ভারতের এক কেন্দ্রিক এক চিন্তার মানুষ থাকে না, কোনো কোনো ক্ষেত্রে তারা এক হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে তারা হয়তো বা এক হয়। আমি মনে করি এইটার দায় ভারতের সাধারণ মানুষের, যারা বৌদ্ধ মানুষ, জ্ঞানী মানুষ, মানবতাবাদী মানুষ, তাদের সকলের দায় দায়িত্ব আছে যে আমাদের নেইবারিং কান্ট্রির সাথে তারা কি বিহেভ করবে। এটা কিন্তু ওইখানে একটা তাদের একটা পলিসি ব্যাপার আছে। তাদের পাশে যে নেইবারিং কান্ট্রিগুলো যদি ধরি, ধরেন শ্রীলঙ্কায় তারা 23 বছর 23 ইয়ার্স আগুন জ্বালিয়ে রাখছিল প্রভাকরণের একটা লোকের নাম দিয়ে, ভেলুপিল্লাই তার ডাক নাম ছিল, ভেলুপিল্লাই। আচ্ছা, তারপর ধরেন আপনার মালদ্বীপে তাদের কয়েকদিন আগে মজ্জু, সে নিজেই বলেছে ভারতের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন করে সে ইলেকশনে জিতেছে। নেপালে তো ওখানে তো আপনার পরিস্থিতি হয়ে যে আপনি যদি ভারত থেকে আসছেন কথা বললে আপনার অসুবিধা হয়। পাকিস্তানের সাথে পারে না, একটা বোম আছে। একমাত্র বাংলাদেশকে তারা মনে করে যে এটা তাদের ইন্টিগ্রেটেড পার্ট বা একটা কিছু করছে। আমি একটা কথা স্মরণ করে দিতে চাই, মোদি গত বছর যখন আমেরিকা সফর করেছিলেন, যে দ্বিতীয়বারের মতন যখন উনি যান বা মানে পার্লামেন্টে ভাষণ দেওয়ার জন্য, তার আগে ওবামা একটা বক্তৃতা দিয়েছিলেন। এবং ওবামা বক্তৃতাটা ছিল এই যে ভারত ভেঙে যেতে পারে, সংখ্যালঘুদের উপর যেভাবে ভারত আচরণ করছে সেই আচরণের কারণে ভারত একটা সময় হয়তো ভেঙে যেতে পারে। তো ভারতের যে মানে একবারে আগ্রাসী মনোভাব ভারতকে যে ইউনাইটেড করবে আমি মনে করি না সেরকম পরিস্থিতি। কারণ পরিস্থিতি যদি তা হতো তাহলে আপনি এখন মনিরামপুরে মানে মিজোরামে বা এইসব জায়গায় আগুন জ্বলতো না, আগুন জ্বলছে এখন। এবং সে আগুন শুধু এইখানে জ্বল না, আগুন তো সারা ভারতবর্ষ ধরে দিকি এখানে ওখানে জ্বলতেছে। কাজেই আমি মনে করি ভারতেরই শুভ বুদ্ধি উদয় হওয়া উচিত। এবং বিশ্ব মানবতার মানুষকেও আমি বলতে চাই এরকমের এই সুযোগে যে তাদেরও দেখা উচিত বিষয়টা হলো আমরা একটা কান্ট্রি এখানে আছি, আমাদের স্বাধীন সার্বভৌমত্ব টিকিয়ে রেখে সমমর্যাদার ভিত্তিতে আমরা পাশের দেশের সাথে থাকতে চাই। আবার পাশের দেশও সেটা করুক, সেটা আমরা প্রত্যাশা করি। ভারতের ভারতের সরকার প্লাস অন্যান্য যারা আছে তাদের সকলের উচিত বলে, যদি মনে করে যে হ্যাঁ এখানে সংখ্যালঘুদের কোনো প্রেশার হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, ওকে ফাইন, আর গভর্নমেন্ট পর্যায়ে ডায়ালগ ওপেন করতে পারে। পৃথিবীর সব জায়গার সকল আন্দোলনের সকল যন্ত্রণার শেষ কথা থাকে গিয়ে ডায়ালগ। ফাইনালি সকল সমস্যার সমাধান হয়েছে ডায়ালগে। আন্দোলন করে যুদ্ধ করে কোনো সমস্যার সমাধান হয়নি। ডায়ালগেও তো বসছে না। এখন কথা হলো গিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তো আহ্বান জানানো হয়েছিল নরেন্দ্র মোদীর সঙ্গে একটা বাইলাইন বৈঠকের, ভারত তো সেই বিষয়ে তো সাড়া দেয়নি। ঠিকই তো বোঝা যায় যে তাদের ইন্টেনশন ইজ নো গুড। তাই যাদের ইন্টেনশন গুড না, সেক্ষেত্রে আবার আমাদের আবেদন থাকবে এই দেশের সকল মানুষেরই বোঝা উচিত যে আমরা ভারত কারা এবং ভারত কেন আমাদের স্বাধীনতা এরকম মদত দিয়েছে এবং কেন হাসিনাকে বসিয়ে রেখেছে দীর্ঘদিন, আবার এখন হাসিনাকে আবার প্রোটেকশন দিচ্ছে কেন, এবং এখানে তারা চাই কি, এইটা আমাদের সকলেরই বোঝা উচিত। বুঝে যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে সুবিধা হবে ভারতের সাথে। কারণ উনি একটা কথা খুব কারেক্টলি বলছে, হাসিনার কারণে ভারত কিন্তু এই দেশের মানুষ অপছন্দ করে ভারতকে, বিকজ অফ হাসিনা। এই দেশের মানুষই কিন্তু ভারত বিরোধিতার কিন্তু পরিমাণ অনেক কমে এসেছিল।
মানুষ একটা স্বাভাবিক পর্যায়ে ছিল যে ভারত আমাদের একটা নেইবারিং কান্ট্রি, উই আর লিভিং টুগেদার, এবং উই আর জাস্ট কী বলে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট বা ব্যবসা বাণিজ্য সব কিছু স্বাভাবিক হইতেছে সব কিছু, এবং আমরা বর্ডারে বাজার টাজার ইত্যাদি ইত্যাদি সব ওপেন হয়েছে, সব কিছু খুব ভালোভাবে চলছিল। এখন এই যে সব কিছু ভালোভাবে চলছিল, সাধারণ মানুষ দেশে কীভাবে নিয়েছে? আপনাদের উচিত তো এখানে এখন কথাটা বললে তো কথা অনেকগুলো কথা বেরোচ্ছে। ওদের কি যেন একজন আসছিল, আমার নামটা ভুলে গেছি, দোরাই স্বামী না কি যেন, যে ওই যে আওয়ামী লীগের অফিসে বলছে যে আমরা আওয়ামী লীগের সাথে সম্পর্ক, হ্যাঁ আমরা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতে চাই। আরে আপনি একটা কান্ট্রি, আপনি একটা দেশে একটা দলের সাথে সম্পর্ক রাখবেন, এই দেশে আর মানুষ নাই। তা আপনাদের যদি মানসিকতা, পিনাক রঞ্জন চক্রবর্তী, বিনা সিকরিরা 17 জানুয়ারি নির্বাচনের আগে তো সরাসরি আমেরিকাকে থ্রেট করলো। আমেরিকা থ্রেট না, আওয়ামী লীগের নেতারাই তো বলেছে ভারত থাকলে আমরা আছি, আমরা থাকলে আবার পিটার হাসের মুরব্বীদের সঙ্গে কথা হয়ে গেছে। পররাষ্ট্রমন্ত্রী এর আগে ছিল নাম জানি, সিলেটের আমাদের মোমেন সাহেব, উনি বললে আমাদের বিজয় ভারতের বিজয়, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, এই নিজে বলছে, ইউটিউবে আপনি খুললে পাবেন। যারা এইরকম করেছে, ভারতের উন্নয়ন, ভারতের বিজয় সব কিছু বলছে, এবং আমাদের মানে সকল কিছু মানে ভারতের, ফলে মানুষের একটা, আপনাদের ভারতের মানুষকেও আমি বলতে চাই যে মানুষের ক্ষিপ্ততার কোন পর্যায়ে গেছে, সেটা কেন আপনার হাসিনাকে এরকম সাপোর্ট করলেন অন্ধভাবে, এবং একটা স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকারকে সাপোর্ট করে মানুষের সেন্টিমেন্টটা কেন ঘুরে গেল? মানুষের সেন্টিমেন্টকে এনজয় করাটাই হলো আমি মনে করি আপনাদের উচিত। আমরাও মনে করি, আমি ভারতের মানুষের কাছে প্রত্যাশা করি এইটা, যে ভারতের মানুষও বুঝুক যে আমরা যেটা স্বাধীনভাবে করছি এবং যেটা করছি, ধরুন এখন একটা ভেরি ইম্পর্টেন্ট কথা আছে, আমি এটা হলো আওয়ামী লীগের বিপক্ষের লোকের দলের নাম হলো বিএনপি, খুবই সঙ্গতকার। আমি বিএনপি গভর্নমেন্ট নাই, একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সকলের কনসেনসাসে ওই গভর্নমেন্টটা বসে আছে। এই গভর্নমেন্টটা কেন ভারতে বা একটা হিন্দু নাগরিকের উপর টর্চার করবে? কারণটা কি? কোনো অযৌক্তিকভাবে কোনো কারণ নাই। এখন দেশের আইনশৃঙ্খলা, গভর্নমেন্ট থাকলে দেশের আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য, ইন্টিগ্রিটি ঠিক রাখার জন্য, মানুষের মধ্যে কোহেশনটা, আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখার জন্য গভর্নমেন্টের তো কোনো অ্যাকশন ছাড়ার কোনো রাস্তা নেই। এবং সেটা যদি রিয়েল লিগ্যাল অ্যাকশন নেয়, সেখানে পাশের দেশের কথা বলার সুযোগ আছে কিনা, সেটা ভারতের লোকদের ভাবা উচিত, তো আছে কিনা। সেখানে সকল দায় আছে ভারতের লোকজনের, আমি বলি, এবং বিজেপি গভর্নমেন্টের দায় হলো সবচেয়ে বেশি। আমি ভারতের সুবুদ্ধি সম্পন্ন মানুষকে অনুরোধ করতে চাই, বলতে চাই, তারা তো, আমি যদি বলি শ্রী রাধা দত্ত, মানে তার থেকে মানে তিনি অধ্যাপক এবং থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন বিজেপির, তিনি থেকে শুরু করে আরো অনেকেই তো বিজেপিকে, তো নরেন্দ্র মোদীকে 7 জানুয়ারি নির্বাচনের আগে থেকেই এক ধরনের সংকেত দিয়ে আসা হচ্ছে যে বিজেপি যেভাবে বাংলাদেশের একটি বিশেষ দলকে বেছে নিয়েছে, পুরো বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আওয়ামী লীগকে বেছে নিয়েছে, এটি বিজেপির জন্য খেসারত দিতে হবে। তো এই কথা সেখানকার বুদ্ধিজীবীরা কিন্তু বলছেন, কিন্তু আমি বলি যে তাদের কর্ণপাত না করতে পারে একটা মানুষ, সেটা হলো তাদের শব্দটা, এই ভয়েসটা রেজ করতেই হতে হবে, রেগুলারই করতে হবে, সবসময় বলতে হবে। আমি যে জীবন আছে, আমার জীবনের প্রমাণ কি? প্রত্যেক আমি শ্বাস প্রশ্বাস নেই, এটা সারাক্ষণ এই শ্বাস প্রশ্বাস নিয়েই তাদের জীবন, আমার জীবন আছে। তো ওখানেও এই একই জিনিস রেজ করতে হবে, আমাদের তরফ থেকেও রেজ করতে হবে। এবং আমি একটা অনুরোধ করতে চাই এই দেশের মানুষকে, এই দেশের মানুষ কিন্তু বুঝতে হবে যে, এই দেশের মানুষকে তো অনুরোধ করতে চাই আপনাদের বোঝার জন্য যে ভারত আমাদের শত্রু না, ভারত আমাদের বন্ধু। কতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি, আমাকে যতক্ষণ পর্যন্ত আমি তার সাথে বন্ধুসুলভ আচরণ পাবো, ভারত নিজে নিজেই যদি তার শত্রু হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের করণীয় আছে কি? সেটা মোকাবেলা করা ছাড়া। সুতরাং ভারত কিভাবে করা হবে, সেইটা মোকাবেলায় ঐক্যবদ্ধ এফোর্ট থাকা দরকার, মানে আমাদের সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার, একই লাইনে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। সেই ঐক্যবদ্ধতা আমরা হলাম। মজিবুর রহমান মঞ্জু, আপনি সেই একই কথা বলছিলেন, সেই একতার জায়গাটি মানে রূপরেখাটি কেমন? আমরা ফাঁদে পা দেবো না, ঠিক আছে, কিন্তু ভারত তো ষড়যন্ত্র করেই যাচ্ছে, নানান ধরনের কম্পোনেন্ট তারা ব্যবহার করছে। সংখ্যালঘু ইস্যুতে না পেরে তারা আবার ওখানে হামলা করলো, পতাকা পোড়ালো, যদিও তাদের পতাকাও এখানে পড়ানো হয়েছে, যেটা আমরা সমর্থন করি না, অবশ্যই সমর্থন করি না, কিন্তু তারাও করেছে, সেটি ডেপুটি হাই কমিশনে হামলা চালানো হলো। তারা তো থেমে নেই। আমি একটু মিশেলি আলোচনাটা করতে চাই, যেটা মনিভাই একটু আগে বললেন, যে দেখেন ভারতের, আমি একটু অবাক হই, ভারত এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের অনেক শুনি যে তাদের অনেক গবেষণা, থিঙ্ক ট্যাঙ্ক আছে ইত্যাদি ইত্যাদি, তারা কি একটু কম্পেয়ার করে না? দেখেন আমার খুব মনে পড়ে ছোটোবেলায় মনিভাই, আমরা যখন স্কুলে পড়তাম তখন আমি কিন্তু দেখেছি কপিল দেবের ছবি, আজহারউদ্দিনের ছবি, সচিন টেন্ডুলকারের পোস্টার, আমাদের আমরা তো ঘরে টানিয়ে রাখতাম, ঘরে ঘরে থাকতো, অমিতাভ বচ্চনের ছবি, জয়া ভাদুরীর ছবি, হ্যাঁ, শ্রীদেবীর
ছবি আমাদের এখানে প্রচুর আসতো আমাদের দেশে। সৌরভ গাঙ্গুলি, হ্যাঁ, মিঠুন চক্রবর্তীকে এখানে তো একদম তো বাইতুল মোকাররমের কোণা হ্যাঁ কোণায় বাইতুল মোকাররমের কোণা বিক্রি হতো। এখন কি আপনি দেখেন কোনো ভারতীয় স্টারের ছবি বিক্রি হতে? দেখবেন না আপনি, দৃষ্টি খেয়াল খুবই করে কম। যাই। এটা খেয়াল করলে আপনি দেখবেন নাই, হলেও খুবই। একটু আপনাকে সাপ্লিমেন্ট করি, শেখ হাসিনা যখন গভর্নমেন্টে কোনো একটা ক্রিকেট খেলায় ভারত হেরেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রলীগের ছেলে। আমি সেই মজার কথাটা আপনাকে বলছি। আমাদের আমি যেটা বলছি পান্না ভাই, আমি অবাক হয়ে যাই, ভারতে কি একটা বিবেকহীন, একটা বিবেক প্রসূত একটা লোক না? আপনি দেখেন আমাদের দেশের প্রত্যেকটা সিরিয়াল, ইন্ডিয়ান সিরিয়াল পপুলার, ছবি মুভিজ সিরিয়াল পপুলার, এত কিছু, ভারতের আগ্রাসন, ভারতের শাড়ি, ভারতের তারপরে বাংলাদেশের মানুষ এত ভারত বিদ্বেষী হলো কেন? এটা আমাদের কোনো ক্রেডিট নাই, কিন্তু এই পুরো ক্রেডিট কিন্তু তাদের, তারাই কার্যক্রমের ফসলটা এখানে হয়েছে। সেটাই আমি বলছি যে এই যে আমাদেরকে একসাথ করে ফেলার জায়গাটা, আপনি দেখেন একজন কট্টর বামপন্থী নেতাকেও দেখবেন সেও চরম ভারত বিদ্বেষী, একদম হুজুর, একদম মৌলবাদী যদি আপনি কাউকে বলেন, যদিও শব্দটা খুব আপত্তিকর, কোনো এক্সট্রিম হুজুরকেও যদি দেখবেন এরাও সিরিয়াস ব্যাপার ভারতের ব্যাপারে। এই যে আমি যেটা বলি এক্সট্রিম লেফট টু এক্সট্রিম রাইট ভারতের ব্যাপারে, যে আমি মানে এই যে একটা ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্যটার পেছনে ভারতের এই ভুল নীতি। আপনি 2018 সালের কথা আমি আপনাকে বলি, একটা কথা প্রচলিত ছিল, আমি এখনো ডকুমেন্টারি এভিডেন্স পাই নাই, কিন্তু এত বহুলভাবে প্রচলিত ছিল যে বিএনপির সাথে ভারতের একটা বোঝাপড়া হয়েছে, যে ভারত একটা নেগোসিয়েশন এসেছে যে ইলেকশনটা বেটার হবে, এই কথা বলে বিএনপিকে রাজি করানো হয়েছে ইলেকশনে যাওয়ার জন্য। তাহলে দেখেন ভারতের পররাষ্ট্রনীতি কত ভালো পজিশনে চলে আসছে। আওয়ামী লীগও তার পক্ষে, তার কথা শুনে, বিএনপিও তার কথা শুনে। তার মানে কি বাংলাদেশের 80% লোক এখন ভারতমুখী, ভারতের গুড একটা এর মধ্যে আছে, আবার সুজাতা সিং এসে এরশাদকে মানে বুঝিয়ে কানেক্টিভিটির মধ্যে আছে। সেই রকম একটা পিক জায়গা থেকে ভারত এখন 5% অর লেস দেন 3% লোকদের কাছে চলে গেছে। এবং একটা মানে দুর্ভাগ্যজনকভাবে, আমি আবারও বলছি এটা উচিত না সাম্প্রদায়িক বিষয়টা আলোচনা তোলার, বাংলাদেশের মুসলিম কমিউনিটির আপনি একটা লোকও পাবেন কিনা এই মুহূর্তে বর্তমান সময়ে, একটা লোকও পাবেন কিনা যে ভারতের এই আগ্রাসী নীতি, এই ধর্মান্ধতার নীতিকে সমর্থন করবে। আমি অনেক হিন্দুও সমর্থন করছেন না, যারা আওয়ামী লীগ যারা করেন, তা আওয়ামী লীগ লোকেরা তো সমর্থন করেন না যে কার্যক্রমকে। আওয়ামী লীগ করছেন একটা কট্টর আওয়ামী লীগ, এরকম লোকেরা তো সমর্থন করে। এখন আমি যেটা মনে করি যে এই জায়গাটায় আমাদের ঐক্যটা শুধু বাংলাদেশের মধ্যে রাখলে হবে না। আপনি তো শুধু বলছেন, আমাদের তো ঐক্য আছেই, কারণ ভারত আমাদেরকে, এই যে এবারে কিছুদিন বন্যা হয়েছে আপনি দেখেছেন, ফেনীতে যে ভয়াবহ বন্যাটা হলো, যেটা বলছে যে এটা শতাব্দীকালে এই ঘটনা ঘটে নাই, পুরোটাই ভারতের চাপিয়ে দেয়া বন্যা। উত্তরবঙ্গে বারবার বন্যা হচ্ছে ভারতের কারণে, খরা ভারতের কারণে। তো এই যে আপনি আমাকে অসম বাণিজ্য, আপনার সাথে আপনি আমাকে পানি দিয়ে করছেন, সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে সীমান্ত হত্যা পৃথিবীতে আর কোথাও আপনি দেখবেন না, শুধু ভারত আমাদের সীমান্ত। তো এই তিনটা জায়গা থেকে আমি যেটা মনে করি বাংলাদেশের মানুষের একটা ব্রড বেস ঐক্য হয়েছে। এখন আমাদেরকে বিশ্ববাসীকে ঐক্য জায়গায় আনতে হবে। আমাদেরকে বিশ্বের মানবাধিকার দেশগুলোর সাথে আমাদের পররাষ্ট্র দপ্তরকে আমি অনুরোধ করব, দিস ইজ দ্য হাই টাইম, ভারতের এই অন্যায্য, অন্যায়, একচোখা নীতির ব্যাপারে সারা পৃথিবীর মানুষকে এক করার এখনই সময়, এবং এটা করতে হবে। নুরুল ইসলাম মনি, শেষ প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিয়ে, সেটি হচ্ছে যে আবারও একতা কথা বলে, আমার মনে হয় একতা বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে, হিন্দু মুসলমানদের মধ্যে। তার কারণ তারা যে পরিমাণ মানুষের জমায়েত ঘটিয়েছিল, যে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের আহ্বানে যে বৈঠক, মানে জনসভাগুলো, সেখানে কতজন হিন্দু ছিল আমি জানি না, কতজন ভাড়াটে ছিল আমি জানি না। তো তার পরবর্তী আমরা দেখলাম সাইফুল ইসলাম আলিফের যে হত্যাকাণ্ড, সেখানেও লাখো মানুষের জমায়েত হয়েছে মুসলমান সম্প্রদায়ের, কিন্তু কোনো ধরনের উস্কানিতে কেউ পা দেয়নি বা উস্কানি দেয়ও না। এটা তো খুব আমরা বুঝতে পারছি যে একতা তৈরি হয়েছে, কিন্তু একতা তৈরি হওয়ার পরেও কি ভারতকে থামানো যাচ্ছে? আমি বারবার একই প্রশ্ন করছি, এবং যেটি মুজিবুর রহমান বলছেন ইন্টারন্যাশনালি এটা মুভ করতে হবে। সেই প্রক্রিয়াটা কি? আমি সেই প্রক্রিয়ার উপরে জোর দিতে চাচ্ছি। সেই প্রক্রিয়াটা কি সেটা তো এইভাবে বলা যাবে না। আমি প্রক্রিয়াটা কি, এটা হলো গভর্নমেন্ট যেটা করতে পারে, যে সকল দলের সাথে বৈঠক করতে, আলোচনা করতে পারে। আমি প্রথমেই ক্ষেত্রে বলতে চাই, ভারতে যারা মানবতাবাদী মানুষ আছেন, যারা সেকুলার মানুষ আছেন, যারা মানুষের মানসিকত্ববোধে বিশ্বাস করেন, সেই সকল মানুষকে সামনে এগিয়ে আসতে হবে। এটা ভারতের তরফ থেকে আমি ভারতকে আহ্বান জানাতে চাই। বাংলাদেশে যারা আছেন
আমরা কিন্তু এন্টি ইন্ডিয়ান ভারত বানিয়েছে, আমরা কিন্তু হই নাই। আমাদের এন্টি ইন্ডিয়ান পরিস্থিতি তৈরি করেছে ভারত, এটা পুরোটা পুরোটা দায়ী ভারত, বাংলাদেশের মানুষরা কিন্তু দায়ী না। কাজেই আপনি এই পরিস্থিতি তৈরি করে আপনি তেঁতুল গাছ লাগিয়ে আম আশা করা তো ঠিক হবে না। তা আমি মনে করি এই পরিস্থিতিটা আমাদের বিশ্ববাসীর কাছে তুলে ধরা, আমাদের গভর্নমেন্ট যে লেভেল আছে সেই গভর্নমেন্টের উপরে প্রফেসর ইউনুস টাওয়ারিং পার্সোনালিটি, তার অ্যাক্সেপ্টেড আছে সারা ওয়ার্ল্ডের কাছে, তাদের কাছে মানুষের কাছে সত্য ঘটনাকে তুলে ধরা যে অ্যাকচুয়ালি এটা হয়েছে এবং ভারত ইজ ডুইং দ্যাট। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ব্যাপারে আমি কথা বলতে চাই যে হিটলার যেটা করেছিল পাশে দেশে গিয়ে মানুষ মাইরে, নিজের মানুষ মাইরে বলতে চাই ওরা আমাদের অ্যাটাক করেছে, আমরা সেটা করি না। কিন্তু আমরা চাই এখানে আরেকটা অনুরোধ করতে চাই এই বিষয়ে দেশবাসীকে, যে এবং ভারতকেও বলতে চাই যে এই সুযোগে আপনারা নিজেদের ভারতকে বিরোধিতা করার যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে, সেই পরিস্থিতি আপনারা তৈরি করেন না। তৈরি করলে পরিস্থিতি এরকম হয় যে আমাদের বাঁচার জন্য, আমি যখন একটা মানুষ, আমি যখন দুর্বল পরিস্থিতি যাব দেখবেন, তখন আমার দেয়াল পিঠে যদি দেয়াল ঠেকে যায় তাহলে আমি বাঁচার চেষ্টাই করতে থাকবো। বাঁচার চেষ্টায় কিন্তু দেখা যাবে যে তখন আবার দেয়ালটাকে ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, তারপরে না আপনি ক্ষতিগ্রস্ত হলেন শেষ পর্যন্ত। সেই ক্ষতিগ্রস্ত আমরা নেইবারিং কান্ট্রি আমরা কেউই হইতে চাই না, না আপনি হলেন না আমি হইলাম। এবং আপনার কান্ট্রি ডিসইন্টিগ্রেটেড হোক, ভেঙে যাক বা ইত্যাদি ইত্যাদি, আপনি আপনার মতন থাকেন, আমি আমার মতো থাকতে পারি, সেরকম একটা পরিস্থিতি আপনি তৈরি করেন। আমরা সেটা প্রত্যাশা করি ভারতের লোক। অনেক ধন্যবাদ নুরুল ইসলাম মনির, ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু। দর্শক, শেষ করছি আজকে সরকারের পক্ষ, মানে সরকারের জন্য কিংবা অন্য কারোর জন্য, ভারতের জন্য অনেক কথা হয়েছে। আমি শুধু একটি কথা বলবো, হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনেরা আছেন, সম্প্রদায়ের যে জনগোষ্ঠী রয়েছেন, তাদের প্রতি একটি আবেদন আমাদের প্রতি। তারা প্রমাণ দিয়েছেন দেশপ্রেমের জন্য যে তারা কোনো ধরনের উস্কানিতে পা দিচ্ছেন না, এবং তাদেরকে নিয়ে খোদ ভারত যে খেলাটি খেলছে এটি বোধহয় আমরা যেমন বুঝতে পারছি তারাও অনুধাবন করবেন আশা করছি। শুভরাত্রি।